ক্রনিক কিডনি ডিজিজ বাই ডেফিনেশন সিকিডি কাকে বলবো আমরা? দুটো হতে পারে, একটা বাই জিএফআর একটা ইজিএফআর একটা ডেফিনেশন বলেছিলাম যে যদি লেস দেন 60 হয়, ইফ ইট ইজ মোর লেস দেন 60 ফর অ্যাট লিস্ট 3 মান্থস। আর একটা ছিল কি বলেছিলাম, জিএফআর নর্মাল থাকতেই পারে বাট দেয়ার ক্যান বি সাম স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দ্য কিডনি। স্ট্রাকচারাল চেঞ্জেস হতে পারে, সেটা ইমেজিংয়ে আমরা দেখতে পারি, বা কোনো ইউরিন কোনো অ্যাবনর্মালিটি, ইউরিনে কাস্ট পাচ্ছিস বা তোর ইউরিন এসিআর যেটা আমরা বলি অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও ইজ, এই কথা বলিস না অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও ইজ মোর দ্যান 30, ঠিক আছে, এটা হতে পারে। আর কি হতে পারে, কোনো হিমাচুরিয়া হতে পারে। আমরা একটা ইউএসজি করে দেখছি বেসিসে কিডনি সাইজ অফ দ্য কিডনি ইজ ডিমিনিশড, ঠিক আছে। সেগুলো হচ্ছে তোর রেডিওলজিক্যাল, হিস্টোপ্যাথোলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি ফর মোর দ্যান 3 মান্থস, এটা একটা হতে পারে। অর ইজিএফআর ইজ ডিক্রিজ লেস দ্যান 60 ফর অ্যাট লিস্ট 3 মান্থস। এগুলো আগের দিন কিন্তু সব বলা হয়েছে, ঠিক আছে। তো ডেফিনিশন বলেছিলাম, প্যাথোফিজিওলজি আর স্টেজিং অফ সিকেডি আর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলো পড়েছিলাম। আজকে তো ম্যানেজমেন্ট পার্টটা পড়াবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম তোদের, দেখ এটা বাই ডেফিনেশন আর একটা অ্যালবুমিনিউরিয়া ক্রাইটেরিয়া আমরা বলি সিজিএ ক্লাসিফিকেশন, কজ, জিএফআর অ্যান্ড অ্যালবুমিনিউরিয়া। অ্যাকর্ডিং টু দ্যাট এরকম আমরা একটা G1 মানে স্টেজ 1 গ্রেড 1 ইজ মোর দ্যান 90। আচ্ছা, এখানে এই যে জিএফআরটা মোর দ্যান 90 হচ্ছে, তা সত্ত্বেও আমরা এটা সিকেডি বলছি কেন? আগের দিন বলেছিলাম, তোরা যদি প্যাথোফিজিওলজিটা দেখিস কি হয়, প্যাথোফিজিওলজি অফ সিকেডি কি হয় ক্রনিক কিডনি ডিজিজে, কোনো একটা সার্টেন একটা পার্টিকুলার নেফ্রন, কিছু নেফ্রন ধর ড্যামেজ হয়ে গেল ডিউ টু এনি কজ, এনি ইটিওলজি, তখন কি হবে? টু কম্পেনসেট দিস দেয়ার উইল বি হাইপারট্রফি অ্যান্ড হাইপার ফিল্ট্রেশন অফ রিমেনিং নেফ্রনস, ঠিক আছে। হাইপার ফিল্ট্রেশন হবে, হাইপারট্রফি হবে। এবার হাইপার ফিল্ট্রেশন করতে গিয়ে কি হবে, সেখানে তোর ইন্ট্রাগ্লোমেরুলার প্রেশার উইল বি রেজড, ঠিক আছে। ইন্ট্রাগ্লোমেরুলার প্রেশার বাড়লে কি হবে, সেখানে এন্ডোথেলিয়াল ইনজুরি হবে, টিবিউলার এন্ডোথেলিয়াল ইনজুরি হবে। সেখান থেকে ইনজুরি মানে কি, কোনো একটা ইনজুরি হলে সেখানে ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন হলে ফাইব্রোসিস হবে। অ্যান্ড আলটিমেট ফেট অফ ফাইব্রোসিস ইজ আলটিমেট ফেট অফ ইনফ্লামেশন ইজ ফাইব্রোসিস, মানে সেখানে একটা গ্লোমেরুলো স্ক্লেরোসিস হবে, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য প্যাথোফিজিওলজি অফ সিকেডি। তার জন্যই কি হচ্ছে, এখানে আমরা G1 দেখ, এখানে ইজিএফআর ইজ মোর দ্যান 90, স্টিল উই ক্যান কনসিডার ইট অ্যাজ সিকেডি, ঠিক আছে। যদি আমাদের কোনো স্ট্রাকচারাল চেঞ্জেস, বায়োকেমিক্যাল যে অ্যাবনর্মালিটিগুলো বললাম সেগুলো যদি থাকে, উই ক্যান ক্লাসিফাই ইট অ্যাজ G1, ঠিক আছে। এটা হচ্ছে G2 60 to 90, G3টিকে আবার দুভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে তোর 40, if it is 45 to 59 it is 3A, 30 to 44 it is 3B, G4 is 15 to 29 and G5 is less than 15, আর A1 হচ্ছে less than 30, A2 30 to 300, A3 is more than 300, ঠিক আছে। এটা একটা ক্লাসিফিকেশন। তো এগুলো আসে ডেফিনিশন, স্টেজিং, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। মেন কজ আরেকটা যেটা বলছিলাম আগের দিন, হাউ টু ক্যালকুলেট ইজিএফআর, দেয়ার আর 3 ফর্মুলাস, ঠিক আছে। এই দুটো ফর্মুলা তোদের মনে রাখার দরকার নেই। একটা হচ্ছে সিকেডি ইপিআই ফর্মুলা আর একটা হচ্ছে এমডিআরডি ফর্মুলা, ঠিক আছে। কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা কক্রফ-গল্ড ফর্মুলা, ঠিক আছে। এটা তোদের সিনিয়রদের এতে পরীক্ষায় এসেছিল এই সেমিস্টারে। এটার ফর্মুলাটি কি, 140 মাইনাস এইচ ইন্টু ওয়েট ডিভাইডেড বাই 72 ইন্টু ক্রিয়েটিনিন, ঠিক আছে। আর ইন কেস অফ ফিমেল ইউ হ্যাভ টু এক্সট্রা মাল্টিপ্লাই 0.85 if patient is female, ঠিক আছে। এইটা কিন্তু তোদের বাই হার্ট মনে রাখতে হবে। এইগুলো, এই দুটো মনে না রাখলেও হবে। এখন আমাদের ইজিএফআর ক্যালকুলেশনের জন্য অ্যাপস থাকে, সেই অ্যাপসে আমরা এজ, রেস, ঠিক আছে, ক্রিয়েটিনিন, জেন্ডার, সেইগুলো দিয়ে আমরা ইজিএফআর ক্যালকুলেট করতে পারি। তো তার জন্য এগুলো মনে রাখার দরকার নেই, এখান থেকে তুই ক্যালকুলেটও করতে পারবি না, খুব কমপ্লিকেটেড ফর্মুলা এগুলো, ঠিক আছে। বেশ, সো হোয়াট আর দ্য কজেস অফ chronic renal failure বা CKD, chronic kidney disease? Most common causes diabetic, obviously diabetic nephropathy, hypertensive nephropathy আর glomerulonephritis, some renovascular disease, ঠিক আছে। adult polycystic kidney disease হতে পারে, interstitial nephritis due to some abuse of drugs like NSAID, ঠিক আছে, PPI আগের দিন বলেছিলাম,
আর কি হতে পারে, এইচআইভি নেফ্রোপ্যাথি হতে পারে, রিফ্লাক্স নেফ্রোপ্যাথি। সো দিস আর কমন কজেস অফ সিকেডি অর ক্রনিক রেনাল ফেলিওর। আচ্ছা, ক্রনিক রেনাল ফেলিওর আর সিকেডি দুটো টার্ম আমি কিন্তু বলছি, তার মধ্যে ডিফারেন্স কি? রেনাল ফেলিওর আমরা কখন বলবো? যখন স্টেজ 5 সিকেডি হবে, ঠিক আছে। ইফ ইট ইজ লেস দ্যান 15 দেন উই কল ইট অ্যাকিউট ক্রনিক রেনাল ফেলিওর, ঠিক আছে। আদারওয়াইজ এটা আমরা সিকেডি বলবো, ঠিক আছে। বেশ, তো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আগের দিন তোদের বলেছিলাম, যদিও স্লাইডগুলো দেখাতে পারেনি টেকনিক্যাল ফল্টের জন্য। তো কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হতে পারে? একটা হচ্ছে তোর এক্সট্রা ভলিউম ওভারলোড হতে পারে, ঠিক আছে। কেন হয়? নর্মালি কি হয়, আমাদের যে তোর সল্ট অ্যান্ড ওয়াটার যেগুলো ফিল্টার্ড হয় সেগুলো রিঅ্যাবজর্বড হয়, ঠিক আছে, একটা ব্যালেন্স থাকে। কিন্তু ইন কেস অফ সিকেডি পেশেন্ট কি হবে, যতটা ফিল্টার্ড হচ্ছে সবগুলো রিঅ্যাবজর্বড হচ্ছে না, ঠিক আছে। তাহলে কি হবে, ফিল্টার আর রিঅ্যাবজর্পশনের একটা মিসম্যাচ হওয়ার জন্য সেখানে এক্সট্রা সেলুলার ফ্লুইড ওভারলোড হবে। দ্যাট উইল ম্যানিফেস্ট অ্যাজ ইডিমা অ্যান্ড হাইপারটেনশন, ঠিক আছে। আর কি ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি আগের দিন বলেছিলাম, হাইপার ক্যালেমিয়া। হাইপার ক্যালেমিয়া হবে, মেটাবলিক অ্যাসিডোসিস, হাই অ্যানায়ন গ্যাপ। আর অ্যানায়ন গ্যাপ জিনিসটা জানিস তোরা কি হয়? অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেট কিভাবে করে? টোটাল পজিটিভ আয়ন মাইনাস টোটাল নেগেটিভ আয়ন, সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড, তাই তো। সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট। নর্মাল অ্যানায়ন গ্যাপ কত বল? আপ টু 10 to 12 নর্মাল। তো এখানে কি হয়, টিপিক্যালি উই ক্যান ফাউন্ড হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, বাট নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস ক্যান বি সিন, দেখা যায়, ঠিক আছে। আর কি হতে পারে, অ্যাবনর্মাল হেমাটোপোয়েসিস, দ্যাট ইজ অ্যানিমিয়া। কজেস অফ অ্যানিমিয়া বলেছিলাম আগের দিন, কি হয়, এরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন B12, ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, হিমোলাইসিস, ঠিক আছে। আর কি, বোন ম্যারো সাপ্রেশন, অনেক সময় ডায়ালাইসিস পেশেন্টের এটা দেখা যায়, ঠিক আছে। দিস আর দ্য কজেস অফ অ্যানিমিয়া। আর একটা কজ কি বলেছিলাম, ক্রনিক ইনফ্লামেশন, ঠিক আছে। ক্রনিক ইনফ্লামেশনে কি হয়, হেপসিডিন। হেপসিডিনের তোদের এটা প্যাথোফিজিওলজিটা বলেছিলাম, কি হয় হেপসিডিন, নর্মাল হেপসিডিন ইজ এ মার্কার অফ ইনফ্লামেশন। তাহলে ক্রনিক ইনফ্লামেশন হলে হেপসিডিনটা বাড়বে, ঠিক আছে। এবার নর্মালি তোরা ফিজিওলজিতে পড়েছিস আয়রন মেটাবলিজমে, হেপসিডিনের কাজ হচ্ছে যখন আমাদের ব্লাডে সিরামে সোডিয়ামটা কম, তখন কি করবে হেপসিডিন, সেখান থেকে ফেরিটিনগুলো রিলিজ করবে ফর আয়রন। এই কথা বলিস না পিছনে, আয়রন ফর মানে আয়রন রিজার্ভ করার জন্য আমাদের হেপসিডিনটা কি করবে, রিজার্ভ থেকে আয়রনগুলো রিলিজ করবে। এবার যখন তোর হেপসিডিন লেভেলটা বেড়ে যাবে, তখন সেই রিজার্ভড আয়রন দ্যাট ইজ ফেরিটিন উইল নট রিলিজ ইনটু দ্য সার্কুলেশন, ঠিক আছে। তার জন্য একটা আয়রন ডেফিসিয়েন্সি, ফাংশনাল একটা আয়রন ডেফিসিয়েন্সি হবে, ঠিক আছে। দিস ইজ ডিউ টু ক্রনিক ইনফ্লামেশন, ঠিক আছে, বোঝা গেল? বেশ, আর কি হতে পারে, কার্ডিওভাস্কুলার অ্যাবনর্মালিটি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, করোনারি আর্টারি ডিজিজ, আর ফ্র্যাঙ্ক হার্ট ফেলিওর ইন অ্যাডভান্সড সিকেডি। অ্যাডভান্স সিকেডি কেসে দেখবি তোরা অনেক সময় হার্ট ফেলিওর নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। তার সাথে কি হতে পারে, করোনারি আর্টারি ডিজিজ অ্যান্ড পালমোনারি ইডিমা, ঠিক আছে। ক্যালসিয়াম ফসফরাস মেটাবলিজম, এটাও বলেছি আগের দিন। কি হয় ক্যালসিয়াম ফসফরাস মেটাবলিজম? সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টের ফসফরাস এক্সক্রিশন হয় না, তার জন্য কি হবে, হাইপার ফসফেটেমিয়া হবে। ফসফেটটা ব্লাডে যদি বেড়ে যায়, দ্যাট উইল স্টিমুলেট অস্টিওসাইট সেল টু রিলিজ FGF23, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 23, একটা কাজ হলো। আর একটা কি করবে, ইট উইল স্টিমুলেট প্যারাথাইরয়েড গ্ল্যান্ড টু রিলিজ PTH, প্যারাথাইরয়েড হরমোন। আর FGF23 কি করবে, দ্যাট উইল এক্সক্রিট ফসফেট ফ্রম দ্য বডি, ঠিক আছে। আর কি হবে, that will also inhibit calcitriol in the kidney to form calcium. calcitriol কিডনির কাজ কি, সেখানে অ্যাক্টিভ ভিটামিন D3 ফর্মেশন হবে ক্যালসিট্রায়ল, সেই ক্যালসিট্রায়লটাকে ইনহিবিট করে। ক্যালসিট্রায়লকে ইনহিবিট করলে কি হবে, বডিতে ক্যালসিয়ামের লেভেলটা কমে যাবে। ক্যালসিয়াম লেভেল কমে গেলে কি হবে, আবার সেটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে টু রিলিজ প্যারাথাইরয়েড হরমোন, ঠিক আছে। তাহলে ওভারঅল কি হবে, একটা সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হবে, ঠিক আছে। তো আমরা সিকেডি MBD বলি, ঠিক আছে। এখানে কি হয়, দুটো জিনিস, একটা হচ্ছে তোর সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম, দ্যাট ইজ হাইপার ডায়নামিক বোন ডিজিজ, আর একটা হচ্ছে অ্যাডায়নামিক বোন ডিজিজ, ঠিক আছে। সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম, অ্যাডায়নামিক বোন ডিজিজ অ্যান্ড
কি হয়, অস্টিওম্যালেসিয়া হয়, ঠিক আছে। আর ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি কি কি হলো তাহলে, হাইপারফসফেটেমিয়া, হাইপোক্যালসেমিয়া হলো, আর কি হতে পারে বল, সোডিয়াম অনেক সময় হাইপোনাট্রিয়ামিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে পেশেন্ট, ঠিক আছে। সো দিস হাইপারপ্যারাথাইরয়েডিজম, সো দিস আর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ সিকেডি। আচ্ছা, ডিটেলসে আমি আর যাচ্ছি না, আগের দিন তোদের এগুলো বলা হয়েছে। ট্রিটমেন্ট, নাও কামিং টু ট্রিটমেন্ট পার্ট, একটা একটা করে দেখ। যদি তোদের এটা হয় সোডিয়াম অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, লাইক পেশেন্ট ইজ কামিং উইথ ভলিউম ওভারলোড, পালমোনারি ইডিমা, পিটিং ইডিমা হয়ে আছে, হাউ টু অ্যাডভাইস পেশেন্ট, কি অ্যাডভাইস করবি পেশেন্টকে? দেখ, সিকেডির ম্যানেজমেন্ট পার্টটা আমরা দুভাগে ভাগ করতে পারি। যে অলরেডি পেশেন্টের সিকেডি হয়ে গেছে, তাকে কি করব যাতে সিকেডিটা প্রোগ্রেশন না হয়, টু স্লো দ্য প্রোগ্রেশন অফ সিকেডি একটা হলো। আর একটা হচ্ছে তোর টু প্রিভেন্ট কমপ্লিকেশন, অলরেডি সিকেডি হয়ে গেছে, যে যে কমপ্লিকেশনসগুলো আমি বললাম, সিস্টেম ওয়াইজ কমপ্লিকেশনসগুলো প্রিভেন্ট করার জন্য কিছু আমাকে প্রিকশন নিতে হবে। আর একটা কি হতে পারে, যদি এন্ড স্টেজ সিকেডি হয় সেখানে আমাদের হেমোডায়ালিসিস করতে হবে, ঠিক আছে, টু গো ফর রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। তো ফার্স্ট অফ অল, টু স্লো দ্য প্রোগ্রেশন অফ সিকেডি আমরা কি কি করব? দুটো হতে পারে, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, ঠিক আছে। ফার্মাকোলজিক্যাল নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে কি কি অ্যাডভাইস দিবি একটা সিকেডি পেশেন্ট সাপোজ তোর কাছে আউটডোরে এলো, ঠিক আছে, তুই দেখছিস এরকম একটা ইউএসজি করে দেখলি যে একটা কন্ট্রাক্টেড কিডনি রয়েছে, ক্রিয়েটিনিন ইজ রেজড, আর কি কি আমরা করব, এই ইলেকট্রোলাইটস গুলো করব, দেখলাম যে ক্যালসিয়াম লেভেল ইজ ডিমিনিশড, ফসফরাস ইজ রেজড, ইনট্যাক্ট পিটিএইচ লেভেল ইজ ইনক্রিজড, ঠিক আছে। এই সবগুলো করে আমরা দেখলাম যে সিকেডি একটা আমাদের ডায়াগনোসিস হলো। এরপর আচ্ছা, এই ডায়াগনোসিস পার্টে আর কি কি আমরা ডায়াগনোসিস ইনক্লুড করতে পারি এগুলো ছাড়া, যেগুলো বললাম? কোনো একটা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার হতে পারে, এসএলই নেফ্রাইটিস হতে পারে, তার জন্য আমরা কি করব, একটা এএনএ প্রোফাইল করব, ঠিক আছে, এএনএ, তারপরে এএনএ বাই হেপটো মেথড, এএনএ প্রোফাইল, অ্যাঙ্কা, যদি কোনো ভাস্কুলাইটিস আমরা সাসপেক্ট করছি সেখানে করব, কোনো রেনো ভাস্কুলার ডিজিজ যদি সাসপেক্ট করি সেখানে একটা ডপলার করতে হবে, ইউএসজি ডপলার, ঠিক আছে। এইগুলো আমরা ইনভেস্টিগেশন করার পর সিকেডি পেশেন্ট তোর কাছে এলো। এবার কি কি অ্যাডভাইস দিবি, ডায়েটারি অ্যাডভাইস অ্যান্ড আর কি কি লাইফস্টাইল মডিফিকেশনের জন্য আর কি কি অ্যাডভাইস দিবি? আসতে পারে তো, বা তোদের নেবারে কোনো পেশেন্ট, ধর সিকেডি পেশেন্ট আছে, তোর কাছে এলো যে আমার কি কি আমার ডায়েটারি রেস্ট্রিকশন করতে হবে, বল। সল্ট রেস্ট্রিকশন করতে হবে, অবভিয়াসলি পেশেন্টের কি হচ্ছে, এরকম একটা ভলিউম ওভারলোড হচ্ছে, আমরা যতটা সল্ট ইনটেক করছি সেগুলো পুরোটা ফিল্টার্ড হচ্ছে না, ঠিক আছে, তাহলে কি করতে হবে, সল্ট রেস্ট্রিকশন, তাই তো। কত, লেস দেন 3 হলে ভালো, আইডিয়ালি হচ্ছে 5 আমরা বলি, 5 গ্রাম অফ সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ। আর যদি মলিকিউলার সোডিয়াম বলিস, দ্যাট ইজ লেস দেন 2 গ্রাম অফ মলিকিউলার সোডিয়াম, ঠিক আছে, মানে লেস দেন 5, আইডিয়ালি হচ্ছে লেস দেন 5 গ্রাম হচ্ছে সোডিয়াম ইনটেক, তার থেকে কম করতে বলতে হবে। আর কি অ্যাডভাইস দিবি, যেসব খাবারে সোডিয়াম বেশি আছে, লবণ বেশি থাকে, তুই বলবি পেশেন্টের যেগুলো ধর মানে আমরা ডেলি কনজিউম করি, আচার, পাঁপড়, এগুলো হচ্ছে যেগুলোর মধ্যে অলরেডি লবণ দেওয়া থাকে, ঠিক আছে, সেগুলো তুই অ্যাডভাইস করবি যে কম খাবে পেশেন্টের, ঠিক আছে। এটা একটা গেল। প্রোটিন ইনটেক কি হবে, আইডিয়ালি হচ্ছে তোর প্রোটিন ইনটেক অ্যাডভাইস 0.8 গ্রাম পার কেজি, পেশেন্টের যত বডি ওয়েট তার থেকে 0.8 গ্রাম পার কেজি আমরা বলি প্রোটিন ইনটেক। কিন্তু অনেক সময় দেখা যায় তোর অ্যাডভান্সড সিকেডি পেশেন্ট অলরেডি ম্যালনারিশড হয়, ঠিক আছে, তখন কিন্তু আমরা সেখানে প্রোটিন রেস্ট্রিকশন করব না, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা লিবারাল প্রোটিন খেতে বলি পেশেন্টকে। আর একটা প্রোটিনের জন্য অ্যাডভাইস হচ্ছে প্ল্যান্ট, যেগুলো প্ল্যান্ট প্রোটিনস আছে, দ্যাট ইজ গুড দ্যান অ্যানিম্যাল প্রোটিনস, ঠিক আছে, আমরা অ্যানিম্যাল প্রোটিনসগুলো বেশি করে রেস্ট্রিক্ট করি, ঠিক আছে, বুঝতে পেরেছিস। আর সল্ট হলো, প্রোটিন রেস্ট্রিকশন হলো, আর এক্সারসাইজ, রিগার্ডিং এক্সারসাইজ কি বলবি পেশেন্টকে, মডারেট ইন্টেন্সিটি ব্রিস্ক এক্সারসাইজ 5 days a week ফর 30 minutes, ঠিক আছে। এটা তোকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, কোনো পেশেন্টের একটা ডিস্ট্রেস হচ্ছে, তাকে তুই মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ করতে বলতে পারিস না, ঠিক আছে, সেখানে কিন্তু আমাকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, ঠিক আছে। এটা গেল এক্সারসাইজ অ্যান্ড ডায়েট। আর ওয়াটার রেস্ট্রিকশন, অ্যাডভান্স সিকেডি পেশেন্টের আমরা কি বলি, ওয়াটার রেস্ট্রিকশন করতে হবে, কত, লেস দেন, ideally less than 1.5, but you have to look for urine output and other
ভলিউম ওভারলোড ফিচার্স, ঠিক আছে, কতটা ইউরিন আউটপুট হচ্ছে, কতটা ভলিউম ওভারলোড আছে কি নেই সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা আইডিয়ালি হচ্ছে লেস দ্যান 1.5 লিটার পার ডে আমরা বলি, ঠিক আছে। তো এগুলো গেল নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, ঠিক আছে। ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আমরা কি করব, যদি ভলিউম ওভারলোড পেশেন্ট আসে তাহলে সেখানে হচ্ছে আমরা ডায়োরেটিক্স ইউজ করতে হবে। কি কি ডায়োরেটিক্স ইউজ করতে পারি আমরা, ফ্রুসেমাইড, তাই তো, আর স্পাইরোল্যাকটোন ইউজ করতে পারি। বাট দেখ সিকেডি পেশেন্টের কি হয়, অনেক সময় হাইপারক্যালিমিয়া হয়, অলরেডি ইটসেলফ এ কমপ্লিকেশন হাইপারক্যালিমিয়া। তুই যদি স্পাইরোল্যাকটোন ইউজ করিস সেখানে কি হবে, স্পাইরোল্যাকটোন হাইপারক্যালিমিয়া ইজ এ কমপ্লিকেশন অফ স্পাইরোল্যাকটোন, সেখানে বেটার নট টু ইউজ, ঠিক আছে। থায়াজাইড অর থায়াজাইড লাইক ডায়োরেটিক্স উই ক্যান ইউজ, অর লুপ ডায়োরেটিক্স দ্যাট ইজ ফ্রুসেমাইড, ঠিক আছে, এগুলো ইউজ করতে পারি। আর কি হলো হাইপারক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া হলে কি অ্যাডভাইস করবি পেশেন্টকে, যেগুলো হাই পটাশিয়াম রিলেটেড ডায়েট, যেগুলোতে হাই পটাশিয়াম ডায়েট রয়েছে মানে কন্টেনিং ফুডসগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো। কি কি আছে পটাশিয়াম কন্টেনিং ফুডস, কোকোনাট ওয়াটার, ব্যানানা, স্পিনাচ, ঠিক আছে, এগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো। আর কি বলতে হবে, দেখ কোনো পেশেন্ট সিকেডি পেশেন্ট অলরেডি ইজ অন এস ইনহিবিটর, ঠিক আছে, অর এআরবি মানে র্যাস ব্লকার যদি পাচ্ছে, লাইক টেলমিসার্টান, র্যামিপ্রিল, এগুলো পাচ্ছে, উই হ্যাভ টু স্টপ দিস র্যাস ইনহিবিটর, ঠিক আছে। বাট ইন সিকেডি পেশেন্ট উই ক্যান ইউজ এস ইনহিবিটর অর ইআরবি, ঠিক আছে, আমরা ইউজ করতে পারি, বাট উই হ্যাভ টু মনিটর, ঠিক আছে। কিভাবে মনিটর করবো, সাপোজ কোনো একটা সিকেডি পেশেন্ট তার সঙ্গে হাইপার টেনশন নিয়ে এসছে, ঠিক আছে, প্রেশার বেশি আছে, পেশেন্ট ইজ ডায়াবেটিক, তাহলে কি দেবো, ডায়াবেটিক পেশেন্টের আমরা আইডিয়ালি একটা র্যাস ইনহিবিটর দেবো, ঠিক আছে, এস ইনহিবিটর অর এআরবি, সাপোজ তুই টেলমিসার্টান বা র্যামিপ্রিল দিলি, দেওয়ার পর আমরা কি করব, উই হ্যাভ টু মনিটর ক্রিয়েটিনিন অ্যান্ড পটাশিয়াম লেভেল, ঠিক আছে, আফটার 2 to 4 উইকস, 2 থেকে 4 সপ্তাহ পর আমরা একটা পটাশিয়াম আর ক্রিয়েটিনিন করে দেখব। ইফ ক্রিয়েটিনিন ইজ মানে ক্রিয়েটিনিনটা বাড়বে, ঠিক আছে, একটা র্যাস ইনহিবিটর দিলে ক্রিয়েটিনিন কেন বাড়ে, আগের দিন বলেছিলাম বল, ইফারেন্ট আর্টেরিওলের কি করে, ডায়ালিটেশন করে, ঠিক আছে। এবার যদি এটা ইনহিবিট করি তাহলে কি হবে, সেখানে ইন্ট্রাগ্লোমেরুলার প্রেশারটা কমে যাবে, ঠিক আছে। র্যাস ইনহিবিটরের কাজই হচ্ছে ইন্ট্রাগ্লোমেরুলার প্রেশারটা কমানো, তার মানে কি জিএফআরটা কমে যাবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই জিএফআর ক্যান ডিক্রিজ আপ টু 25%, ঠিক আছে। আমরা 4 উইকস পরে রিপিট করে দেখবো যে এটা কতটা ইনক্রিজ হচ্ছে। যদি এটা আপ টু 25 to 30% ইনক্রিজ হয়, দেন উই ক্যান কন্টিনিউ র্যাস ইনহিবিটর, ঠিক আছে, অফ করার দরকার নেই, ডিসকন্টিনিউ করার দরকার। বাট ইফ ইট ইজ মোর দ্যান 30% উই হ্যাভ টু ডিসকন্টিনিউ র্যাস ইনহিবিটর, ঠিক আছে, বোঝা গেল, বেশ। এটা গেল রিগার্ডিং হাইপারটেনশন, ফ্লুইড ওভারলোড অ্যান্ড তোর ইসিএফ ভলিউম ওভারলোড, ঠিক আছে। নেক্সট হাইপারক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়ার আর কি ট্রিটমেন্ট করবো, সাপোজ একটা পেশেন্ট সিকেডি পেশেন্ট তোর কাছে 5.5 ক্রিয়েটিনিন নিয়ে এমার্জেন্সিতে এলো, কি করবি, হাইপারক্যালিমিয়ার অ্যাকিউট ম্যানেজমেন্ট কি হয়, ক্যালসিয়াম গ্লুকোনেট, ডেক্সট্রোজ ইনসুলিন আর নেবুলাইজ উইথ স্যালবুটামল, লিভোস্যালবুটামল, ঠিক আছে। কি করে ক্যালসিয়াম গ্লুকোনেট, কার্ডিয়াক মাসল স্টেবিলাইজেশন, ঠিক আছে। আর কি হবে, দেখ অ্যাকিউট হাইপারক্যালিমিয়া নিয়ে কোনো যদি পেশেন্ট আসে সেখানে কি একটা কার্ডিয়াক অ্যারেস্টের পসিবিলিটি থাকে, ঠিক আছে। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু স্টেবিলাইজ দ্য পেশেন্ট ফার্স্ট, ঠিক আছে। দ্যাটস ওয়াই উই হ্যাভ পটাশিয়াম, ইনসুলিন কি করে, ইনসুলিনের কাজ কি, ইট উইল শিফট এক্সট্রা সেলুলার পটাশিয়াম টু ইন্ট্রাসেলুলার স্পেস, ঠিক আছে। তাহলে কি হবে, আমাদের এক্সট্রা সেলুলার স্পেসে পটাশিয়ামটা কমে যাবে, ঠিক আছে। সো দিজ আর দ্য অ্যাকিউট ম্যানেজমেন্ট। কি করবো, 25% ডেক্সট্রোজে 10 ইউনিট ইনসুলিন দিয়ে সেটা ওভার 10 to 15 মিনিটস আমাকে দিতে হবে, এটা একটা গেল। ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে, ঠিক আছে, 10 ml অফ 10% ক্যালসিয়াম গ্লুকোনেট ওভার 10 মিনিটস, ঠিক আছে। এগুলো দেখবি একদম টিপিক্যালি বইয়ে তোদের লেখা আছে। আর কি করতে হবে, নেবুলাইজ উইথ লিভোসালবুটামল, এই তিনটে জিনিস তোদের অ্যাকিউট ম্যানেজমেন্টে কিন্তু বলতেই হবে, ঠিক আছে। মেটাবলিক অ্যাসিডোসিস কি হয়, আমরা সোডিয়াম বাইকার্বনেট লেভেলটা দেখি। ইফ ইট ইজ লেস দ্যান 20 উই হ্যাভ টু কারেক্ট মেটাবলিক অ্যাসিডোসিস। কিভাবে কারেকশন করবো মেটাবলিক অ্যাসিডোসিস, উই হ্যাভ টু গিভ সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। যদি লেস দ্যান 20 হয় আমরা সোডিয়াম বাইকার্বনেট দেবো, গেল এটা। আর অ্যানিমিয়া, অ্যানিমিয়া কিভাবে ট্রিটমেন্ট করবি, we have to assess whether we can give blood PRBC transfusion or iron or কি দিতে পারি, আর আমরা হোল ব্লাড কি দেবো সেটা আমাকে, বা ওরাল ট্যাবলেট দেবো কিনা, ঠিক আছে। ফার্স্ট অফ অল দেখবি যে পেশেন্টের আয়রন রিজার্ভ ঠিক আছে কিনা, মানে ফেরিটিন লেভেলটা আমরা দেখি।
ইফ ফেরিটিন লেভেল ইজ মোর দ্যান 200 মানে অ্যাডিকুয়েট আয়রন রিজার্ভ আমার আছে, তাহলে আমরা কি দেব, সেটাকে আয়রন দেব। ঠিক আছে, ইনজেকশন আয়রন অনেক রকম পাওয়া যায়, আয়রন সুক্রোজ, ঠিক আছে, ফেরিক কার্বক্সিমল্টেজ এগুলো পাওয়া যায়। ঠিক আছে, সেইগুলো আমরা আয়রন ইনজেকশন দিই। ঠিক আছে, or if hemoglobin is around 7 to 8, patient is tolerating oral iron, যদি ওরাল আয়রন পেশেন্ট খেতে পারে তাহলে আমরা ওরাল আয়রন দেওয়ার একটা প্রবলেম হচ্ছে অনেক সময় গ্যাস্ট্রিক আপসেট হয়, পেশেন্ট টলারেট করতে পারে না, তার জন্য যদি ওরাল আয়রন আমরা টলারেট করতে না পারে তখন আমরা ওই আইভি আয়রন দিই। ঠিক আছে, আদারওয়াইজ তোর যদি মনে হয় হিমোগ্লোবিন খুব কম, আয়রন রিজার্ভ খুব একটা ভালো নয়, তখন উই ক্যান গো ফর পিআরবিসি, প্যাকড আরবিসি। ঠিক আছে, হোয়াট ইজ দ্য টার্গেট? টার্গেট আমরা কত রাখবো? অ্যারাউন্ড 10 to 11.5। ঠিক আছে, এটা একটা গেল। আর কি? এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি হয় তাহলে আমাকে এরিথ্রোপয়েটিন দিতে হবে। এটাও একই জিনিস। আমার এরিথ্রোপয়েটিন আমরা কখন দেব? যখন এরিথ্রোপয়েটিন দেবো আয়রন রিজার্ভটা ঠিকঠাক থাকলে। এটা আমার একটু কারেকশন করে নিস, আগে যেটা বললাম তোর আয়রন দেবো তোর যখন ফেরিটিন লেভেলটা কম থাকবে। ঠিক আছে, আয়রন রিজার্ভ কম তখন আমরা আয়রন দেবো, আর যখন এরিথ্রোপয়েটিন দেবো মানে তখন আমার দেখে নিতে হবে ফেরিটিন লেভেলটা ঠিকঠাক আছে। ঠিক আছে, কি কি আমাদের আছে? এরিথ্রোপয়েটিন দিতে পারি বা ডার্বিপয়েটিন দিতে পারি। ঠিক আছে, আর এটা গেল ট্রিটমেন্ট অফ অ্যানিমিয়া। ঠিক আছে, আর কি হতে পারে? যেগুলো তোর ফসফেট অ্যান্ড ক্যালসিয়াম অ্যাবনর্মালিটিস রয়েছে সেগুলো ট্রিট করতে হবে আমাদের। ফসফেট কন্টেনিং ফুডসগুলো রেস্ট্রিক্ট করতে হবে, তার সঙ্গে তোর ফসফেট মানে যেগুলো চিলেটার আছে, ফসফেট চিলেটার, ঠিক আছে, সেগুলো দিতে হবে। কি দিতে হবে? ফসফেট চিলেটার ইজ ক্যালসিয়াম অ্যাসিটেট, দু রকম থাকে, একটা ক্যালসিয়াম কন্টেনিং ফসফেট চিলেটার মানে কি আমাদের সিরামে ব্লাডে ফসফেটটা বেশি। ঠিক আছে, সেই ফসফেটটাকে কারোর সঙ্গে কম্বাইন করে সেটাকে এক্সক্রিট করতে হবে। ঠিক আছে, দ্যাট ক্যান বি অফ টু টাইপস, ক্যালসিয়াম কন্টেনিং ফসফেট চিলেটার অ্যান্ড নন ক্যালসিয়াম কন্টেনিং ফসফেট চিলেটার। ক্যালসিয়াম কন্টেনিং ফসফেট চিলেটারের নাম কি? ক্যালসিয়াম অ্যাসিটেট। ঠিক আছে, নন ক্যালসিয়াম কন্টেনিং ফসফেট চিলেটারের নাম কি জানিস? সেভেলামিড অর ল্যান্থানাম। ঠিক আছে, সেভেলামিডটা মনে রাখলেই হবে, মনে রাখিস। এবার তোর ক্যালসিয়াম কন্টেনিং ফসফেট চিলেটার দেওয়ার ডিসঅ্যাডভান্টেজ কি? আগের দিন বলেছিলাম একটা অ্যাডায়ানেমিক বোন ডিজিজ বলে একটা টার্ম বলেছিলাম। সেটা কি? আমাদের যেখানে তোর ফসফরাস ক্যালসিয়াম কমে যাচ্ছে আমরা কি করি? ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি3 সাপ্লিমেন্ট করি। ঠিক আছে, এর একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যখন তুই পেশেন্টকে ক্যালসিয়াম দিচ্ছিস, ওভারডোজ মানে বেশি ক্যালসিয়াম হয়ে গেলে কি হবে? সেগুলো সফট টিস্যুতে ডিপোজিশন হবে। ঠিক আছে, অথবা কি হবে? তোর ভেসেল ওয়ালসের মধ্যে ডিপোজিশন হবে, সেখান থেকে একটা করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, ক্যালসিফাইলাক্সিস হতে পারে। ঠিক আছে, তার জন্য আমরা উই প্রেফার নন ক্যালসিয়াম কন্টেনিং ফসফেট চিলেটার। ঠিক আছে, এই অবধি ঠিক আছে তো? বেশ। মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপারটেনশন, বিপি কন্ট্রোল যেগুলো বললাম, if it is less than 25% we can continue RAS inhibitor, if it is more than 25% we can stop ACE inhibitor। আর একটা যদি if patient is diabetic then ডায়াবেটিক কন্ট্রোল করতে হবে। টার্গেট কত রে? ডায়াবেটিস আমাদের দেখিস অনেক সময় পেশেন্ট আসে ডায়াবেটিক পেশেন্ট উইথ সিকেডি, মোস্ট কমন কজ ইজ ডায়াবেটিস। তাহলে আমরা টার্গেট পেশেন্টের, ধর এরকম একটা পেশেন্ট আউটডোরে এলো, পেশেন্ট তোকে জিজ্ঞেস করতেই পারে, স্যার আমরা আমাদের ফাস্টিং লেভেল কতর মধ্যে রাখবো, পিপি লেভেল কতর মধ্যে রাখতে হবে, HbA1c লেভেল কতটা কমাতে হবে। তাহলে কি বলবি পেশেন্টকে? ফাস্টিং সুগার উইল বি বিটুইন 80 to 130, 80 to 130। ঠিক আছে, পিপি ইজ লেস দেন 180 আর HbA1c আইডিয়ালি লেস দেন 7। এটা যদি থাকে তাহলে ওয়েল কন্ট্রোলড। ঠিক আছে, বিপি কত টার্গেট? বিপি কতটা কমাবো আমরা? 120/70। বেশ, 130/80 ইজ ওকে, বাট ইফ ইট ইজ 120/70 ইট ইজ আইডিয়াল। ঠিক আছে, লেটেস্ট তোদের 2024 কেডিগো গাইডলাইন্স এসছে, সেখানেও বলেছে 120/75 এরকম আছে। ঠিক আছে, সো দিস ইজ দ্য টার্গেট। স্মোকিং সিজেশন, অ্যালকোহল রেস্ট্রিকশন, যদি পেশেন্ট অ্যালকোহলিক হয়, এক্সারসাইজ যেটা বললাম 30 minutes অফ মডারেট intensity exercise for 4 to 7 days a week, weight reduction if patient is overweight। ঠিক আছে, লিপিড লোয়ারিং থেরাপি, এখন তোর লিপিড ক্রাইটেরিয়া অনেক রকম চেঞ্জ হয়ে গেছে। if patient is if having any cardiovascular risk factor, then we have to decrease LDL cholesterol below how much? কত? 55। আগে আমরা বলতাম 70। ঠিক আছে, তো পেশেন্টে যদি কার্ডিওভাস্কুলার কোনো অ্যাবনর্মালিটি থাকে বা কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, we have to decrease the LDL level below 55।
ঠিক আছে, আদারওয়াইজ লেস দেন 70 ইজ ওকে। অ্যানিমিয়া ইন সিকেডি এটা বললাম তোদের এতক্ষণ। কজেস অফ অ্যানিমিয়া আগের দিন বলেছি, ব্লিডিং ডায়াথিসিস, এরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি, diminished red cell survival, vitamin B12, folic acid deficiency, hemoglobinopathies, hyperparathyroidism and chronic inflammations. দেখ এটা কি বল, কি বলে এটাকে? অস্টাইটিস ফাইব্রোসা সিস্টিকা ডিউ টু সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। ঠিক আছে, মানে অ্যাবনর্মাল বোন ফর্মেশন, তার মাঝে মাঝে ছোট ছোট ব্লিডিং হচ্ছে, ঠিক আছে, সিস্ট ফর্মেশন হচ্ছে, দ্যাট ইজ কল্ড অস্টাইটিস ফাইব্রোসা সিস্টিকা। আর একটা নাম আছে এটার, কি বলতো? নন রেক্টেঙ্গুলার ডিজিজ, এটা ব্রাউন টিউমার বলে এটা। আর অ্যাডাইনামিক বোন ডিজিজ অ্যান্ড অস্টিওম্যালিসিয়া, ঠিক আছে। আর কি হয়, আচ্ছা এটা অ্যাকচুয়ালি দেখ টিউমারাল ক্যালসিফিকেশন, যেটা আমি বললাম তোদের, অ্যাডাইনামিক বোন ডিজিজ মানে অস্টাইটিস ফাইব্রোসা সিস্টিকা ইজ ডিউ টু সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, ঠিক আছে। আর আরেকটা যেটা বললাম অ্যাডাইনামিক বোন ডিজিজ ডিউ টু ওভার ট্রিটমেন্ট অফ ক্যালসিয়াম, সেখানে কি হচ্ছে দেখ সফট টিস্যুর নিচে ক্যালসিয়াম জমা হয়, এরকম একটা সোয়েলিং হয়েছে, দিস ইজ কল্ড টিউমোরাল ক্যালসিনোসিস, ঠিক আছে, দিস ইজ টিউমোরাল ক্যালসিনোসিস। আর একটা জিনিস তোদের যেটা বললাম ক্যালসিফাইল্যাক্সিস, দিস ইজ অলসো কমপ্লিকেশনস অফ ওভার ট্রিটমেন্ট উইথ ক্যালসিয়াম কন্টেনিং ফসফেট চিলেটার, ঠিক আছে। এখানে কি হয়, ইউরেমিক আর্টেরিওপ্যাথি, মানে আর্টেরিয়ার নিচে তোর ক্যালসিয়ামগুলো ডিপোজিশন হলে সেখানে কি হবে, ইসকেমিক নেক্রোসিস হবে, তার জন্য এটা, দিস ইজ কল্ড ক্যালসিফাইল্যাক্সিস, দিস ইজ টিউমারাল ক্যালসিফিকেশন। এগুলো অনেক সময় তোদের এমসিকিউ কোশ্চেন। প্রিভেনশন বললাম, নাও কামিং টু রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি? অ্যাসিডোসিস, আগের দিন বলেছিলাম তোদের, ভাওয়েলস এ ই আই ও ইউ, এ ফর অ্যাসিডোসিস, ই ফর ইডিমা, I for any kind of intoxications, this is not related to CKD, ঠিক আছে। O for oliguria, urine output কম, ঠিক আছে, oliguria or anuria, ঠিক আছে। and U for uremic symptoms, that can be any type of uremic symptoms like uremic pericarditis, uremic encephalopathy or uremic gastritis, ঠিক আছে। so these are indication of renal replacement therapy. কত রকমের হয় renal replacement therapy? Can be hemodialysis or renal transplantation. Hemodialysis can be, dialysis can be hemodialysis or peritoneal dialysis, ঠিক আছে। আচ্ছা ডায়ালিসিসের কি মানে প্রিন্সিপালটা কি জানিস তো, বল। কি হয় তোর সিকেডি পেশেন্টের, আমাদের যে টক্সিক প্রোডাক্টস গুলো রয়েছে সেগুলো আমাদের ফিল্টার হচ্ছে না, তার জন্য কি হচ্ছে, বডির এই টক্সিক প্রোডাক্টগুলো ফিল্টার করার জন্য কিছু ফিজিওলজিক্যাল মেকানিজম দিয়ে আমরা এগুলো ফিল্টার করি। কি কি ফিজিওলজিক্যাল মেকানিজম রয়েছে? অসমোসিস, ডিফিউশন, আর কি হয় একটা ফোর্সড, মানে প্যাসিভ, একটা প্যাসিভ ডিফিউশন হয়, একটা অ্যাক্টিভ ডিফিউশন হয়। মানে কি তোর মানে আমাদের কি হয়, পুরো ডায়ালিসিসের মেকানিজম বেসিক প্রিন্সিপাল হচ্ছে আমাদের ব্লাডটা একটা ডায়ালাইজার মেশিনের মধ্যে দিয়ে যায়, সেখানে একটা ডায়ালাইজেড ফ্লুইড থাকে, সেই ফ্লুইডে কি হয় একটা তোর হাই গ্রেডিয়েন্ট থেকে লো গ্রেডিয়েন্টে একটা মুভ করে, দ্যাট ক্যান বি ইন দ্য মেকানিজম অফ ডিফিউশন অর অসমোসিস, সেখান থেকে সলিউটস গুলো আলাদা হয়ে যায় ডিউ টু ডিফিউশন অর অসমোসিস, ঠিক আছে। মানে টক্সিক প্রোডাক্টস গুলো আলাদা হয়। এটা এবার দু রকম হতে পারে, আমরা ডায়ালাইজার মেশিন দিয়ে যেটা করি দ্যাট ইজ হেমোডায়ালিসিস, আর কি হয় পেরিটোনিয়াল ডায়ালিসিস, মানে ডায়ালাইজেড ফ্লুইড গুলো আমরা পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে পেশেন্ট একটা ছোট পোর্ট করে সেখানে পেরিটোনিয়ামের মধ্যে ইনসার্ট করা হয়, সেটা থাকে পেশেন্টের, তারপর সেটা পার্টিকুলার টাইমের পর সেটা বের করে নেওয়া হয়, দ্যাট ইজ কল্ড পেরিটোনিয়াল ডায়ালিসিস, ঠিক আছে। মেকানিজম, বেসিক মেকানিজমটা বোঝা গেল। Another topic is immunization. CKD patient can have frequent infection, that's why we have to immunize the patient with influenza vaccine once yearly, ঠিক আছে। আর pneumococcal vaccine for end stage renal disease, dose is 0 to 2 and booster dose is every 5 years, and hepatitis B for 0, 1 to 6. This is different from normal people, এটা মনে রাখিস, নর্মালি আমরা কটা ডোজ দিই, বুস্টার ডোজ হেপাটাইটিস বি 0, 1, 6, তাই তো, বাট ইন কেস অফ সিকেডি ইট ইজ 4 ডোজ 0, 1, 2, 6, ঠিক আছে। বল সিকেডি নিয়ে আর কোনো কনফিউশন? তোদের সিকেডি কোশ্চেন আসে, ডেফিনেশন আসতে পারে, ফর্মুলা ককরফট গড ফর্মুলা যেটা বললাম সেটা, স্টেজিং, ঠিক আছে, প্যাথোফিজিওলজি, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তার মধ্যে শর্ট নোট আসতে পারে তোদের, স্টেজিংটা অনেক সময় শর্ট নোট আছে আলাদা করে,
আর হচ্ছে অ্যানিমিয়া, কজেস অফ অ্যানিমিয়া ইন সিকেডি, ঠিক আছে, এটা একটা আসে। আর আগের দিন বলেছিলাম একটা এক্সপ্লেইন হোয়াই আসতে পারে, কীরকম, যে ইজিএফআর ইজ অ্যাকিউট একেআই যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম ইজিএফআর ইজ নট দ্য আইডিয়াল মার্কার ফর, সরি, ক্রিয়েটিনিন ইজ নট দ্য আইডিয়াল মার্কার টু ইভ্যালুয়েট একেআই। একেআই এর প্রগনোসিস দেখার জন্য ক্রিয়েটিনিনটা খুব একটা ভালো মার্কার নয়। তার জন্য বলেছিলাম কি, নিউয়ার বায়োমার্কারস অফ একেআই, দিস ইজ অলসো এ শর্ট নোট, ঠিক আছে, এটা আসতে পারে। এগুলো তোদের মোটামুটি সিকেডির কোশ্চেন, ঠিক আছে, লং কোশ্চেন আসে কিন্তু সিকেডি থেকে। পড়িস, কোনো কনফিউশন হলে জানাস। বল, পেশেন্ট উইথ সিকেডি হ্যাজ persistent hyperphosphatemia despite dietary restriction and phosphate binding resin therapy. Which of the following drugs can be used for further management? For phosphate hyperphosphatemia আছে পেশেন্টের, তাহলে আমরা কি বললাম, সিভিলামিন। দেখ পেশেন্ট কি বলেছে এখানে ভালো করে দেখ, দিস ইজ ট্রিকি কোশ্চেন। দেখ, hyperphosphatemia despite dietary restriction and phosphate binding resin therapy, আমরা ফসফেট বাইন্ডিং দু রকম বললাম, একটা ক্যালসিয়াম কন্টেনিং, একটা নন ক্যালসিয়াম কন্টেনিং, ঠিক আছে। এখানে অলরেডি বলেই দিয়েছে যে আমাদের ফসফেট বাইন্ডিং রেজিন খাচ্ছে পেশেন্ট, ঠিক আছে, মানে সেভেলেমার অলরেডি পাচ্ছে, তাহলে সেভেলেমার কিন্তু রুল আউট হয়ে গেল। আরেকটা দেখ এখানে সিনা ক্যালসেট, তোদের এটা বলিনি আমি, সিনা ক্যালসেটটা কি, সিনা ক্যালসেট ইজ অ্যাকচুয়ালি ক্যালসিমাইমেটিক এজেন্ট। কি করে এটা, কাজ কিভাবে করে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে যে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টরস গুলো আছে, দ্যাট উইল ইনক্রিজ সেন্সিটিভিটি অফ ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর, ঠিক আছে। তার জন্য কি হবে, এটা প্যারাথাইরয়েড পিটিএইচ সিক্রেশন কমাবে, হাইপার প্যারাথাইরয়েডিজমটাকে প্রিভেন্ট করবে, ঠিক আছে। হাইপার প্যারাথাইরয়েডিজম প্রিভেন্ট করলে হাইপারফসফেটেমিয়া কমবে, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার ইজ সিনাক্যালসেট, ঠিক আছে। 60-year-old diabetic patient with nephrotic syndrome and hypertension, renal biopsy shows nodular glomerulosclerosis. The most pathognomic histological findings: wire loop lesion, Kimmelstel-Wilson nodule, subepithelial humps, and crescentic glomerulonephritis. KW lesion, তাই তো। তাহলে বাকিগুলো কোথায় পাওয়া যায় বল? Wire loop lesion is found in lupus nephritis, subepithelial humps, বল, PSGN, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, ঠিক আছে। আর ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস কোথায় পাওয়া যায়? RPGN, এক্স্যাক্টলি, RPGN. Which of the following hormones accumulate in CKD due to decreased renal degradation and can lead to menstrual disturbances in women? বল, parathyroid hormone is it related to any menstrual disturbances? No. So prolactin, answer is prolactin, okay. CKD patient on hemodialysis presents with sudden muscle weakness and ECG changes, which is the most important first step in the management? Calcium gluconate, infusion of glucose insulin, এটা কি? Kexlate কি হয় এটা? That is actually potassium binding resins, ঠিক আছে। আর একটা হচ্ছে বাইকার্বনেট, IV বাইকার্বনেট, বল কি হবে আনসার? ক্যালসিয়াম গ্লুকোনেট, ফার্স্ট স্টেপ ইজ ক্যালসিয়াম। এখানে দেখ তোর ক্লিনিক্যাল একটা ক্লু আমাদের দিয়েছে, মাসল উইকনেস দ্যাট ক্যান বি ডিউ টু হাইপার ক্যালেমিয়া, ঠিক আছে। আর ইসিজি চেঞ্জেস, বাট এখানে বলে দেয়নি কি ইসিজি চেঞ্জেস হয়। কি ইসিজি চেঞ্জেস হয় বলতো হাইপার ক্যালেমিয়াতে, বল। হ্যাঁ, টিটা পিকড হবে, হ্যাঁ, আর পিক টি ওয়েভ, ওয়াইড কিউআরএস কমপ্লেক্স, প্রলং পিআর ইন্টারভ্যাল, ফ্ল্যাট পি ওয়েভ, ঠিক আছে। দেখ তোরা যদি এত কিছু মনে না রাখতে না পারিস, সিম্পলি মনে রাখবি যে আমাদের টি ওয়েভটা, সাপোজ টি ওয়েভটাকে ধরে তুই যদি টানিস, সাপোজ আরবিট্রারিলি, মানে আমি বলছি, তাহলে কি হবে, টি ওয়েভটা উপরে পিকড হবে, আর কি হবে, কিউআরএস কমপ্লেক্স ওয়াইড হবে, ঠিক আছে, পিআর ইন্টারভ্যালটা প্রলংড হবে, আর কি হবে, পিটা কি হবে, পির হাইটটা কমে যাবে, তাই তো। এই সবগুলোই হচ্ছে হাইপার ক্যালেমিয়ার ফিচার্স, ইসিজি ফিচার্স, ঠিক আছে। Which of the following is true regarding CKD associated mineral and bone disorder, that is CKD MPD? Serum calcium is raised, usually raised, increased. Parathyroid hormone, B is parathyroid hormone level are decreased in CKD. Vascular calcification is a frequent complication. Osteomalacia is a rare in CKD.
সি, বেশ। এ নয় কেন? সিরাম ক্যালসিয়াম কি হয়, কম থাকে, হাইপোক্যালসিমিয়া হয়, তাই তো? তাহলে এটা বাদ। প্যারাথাইরয়েড হরমোন লেভেলস আর ইনক্রিজড, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়, তাই তো? আর ভাস্কুলার ক্যালসিফিকেশন ইজ এ ফ্রিকুয়েন্ট কমপ্লিকেশন। ইয়েস, ইট ইজ ট্রু, ঠিক আছে। Osteomalacia is rare in CKD. This is not rare. Aerodynamic bone disease is quite common. ঠিক আছে। 34-year-old CKD patient presents with metabolic acidosis. Which type of acid-based disturbances is most commonly seen in CKD? Anion gap metabolic acidosis, non-anion gap metabolic acidosis, respiratory alkalosis, or metabolic alkalosis? Obviously, acidosis is there. তাই তো? কি acidosis হয়? Metabolic acidosis হয়। সেটা কি? Anion gap, high anion gap, or normal anion gap? কি বললাম একটু আগে? হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস ইউজুয়ালি ফাইন, মানে আমরা ইউজুয়ালি পাই হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে। কিন্তু তো নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস থাকতে পারে, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার ইজ এ, অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। ইন সিকেডি এরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি contributes to anemia. Which site is responsible for its synthesis? এরিথ্রোপয়েটিন কোথা থেকে সিক্রিট হয়? পেরিটিবুলার, অবভিয়াসলি পেরিটিবুলার ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলস, ঠিক আছে। CKD related pruritus is best managed by antihistaminic, optimization of dialysis, topical steroid, or antibiotics. বল, pruritus is a complication, আগের দিন বলেছিলাম কি কি তো ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশনস অফ CKD হয়, ঠিক আছে, তার মধ্যে pruritus একটা, ঠিক আছে। বল কোন অপশনটা হবে? কারেক্ট অ্যান্সার ইজ, হ্যাঁ বল, এ না বি? অ্যান্টিহিস্টামিনিক দিয়ে কাজ হয়? হয় না, ঠিক আছে। প্রুরাইটিসে অ্যান্টিহিস্টামিনিক কাজ করে না ইন কেস অফ সিকেডি। সো উই হ্যাভ টু গো ফর ডায়ালাইসিস, অপটিমাইজেশন অফ ডায়ালাইসিস, ঠিক আছে। দেখ, এটা একটা কোশ্চেন তোরা বলতেই পারিস যে স্যার এরকম একটা ইজিএফআর 60 বেশি আছে, একটা সিকেডি পেশেন্ট আমাদের আউটডোরে এলো, প্রুরাইটিস নিয়ে আসছে, তাহলে তাকে কি ডায়ালাইসিস দেবো? দেখ, ইউজুয়ালি প্রুরাইটিস হয় এন্ড স্টেজ রেনাল ডিজিজ পেশেন্টদের, ঠিক আছে, ইউজুয়ালি লেস দ্যান 30 আর মানে স্টেজ 3, স্টেজ 4 আর স্টেজ 5, ঠিক আছে। আর অ্যানিমিয়া কোন স্টেজে হয়? এটাও একটা তোদের এমসিকিউ কোশ্চেন। কোন স্টেজ থেকে হয়? স্টেজ 3। অ্যানিমিয়া ইউজুয়ালি ফাইন্ড ইন স্টেজ 3 অনওয়ার্ডস, ঠিক আছে। Which one of the following electrolyte disturbances is characteristic in advanced CKD? Hypokalemia, hyperkalemia, hypercalcemia, metabolic alkalosis. এটা তো সহজ কোশ্চেন। Hyperkalemia, obviously. Which of the following is most common cause of death in CKD patient? Infection, malignancy, cardiovascular disease, and hemorrhage.